Hello everyone, welcome to my new YouTube channel Shobuz English Home. This is my very first video. My name is Shobuz Chandra Debnath. I am an English teacher. I will try my best to make the lesson very lucid and simple. Today I am going to discuss about tag question. ট্যাগ কোশ্চেন নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার আইটেম। আমরা এখন ট্যাগ কোশ্চেন সম্পর্কে জানব। ট্যাগ কোশ্চেন অথবা কোশ্চেন ট্যাগ কোনটি সঠিক? ট্যাগ কোশ্চেন মূলত আমেরিকান ইংলিশে বলা হয় ট্যাগ কোশ্চেন এবং ব্রিটিশ ইংলিশে বলা হয় কোশ্চেন ট্যাগ। দুটি সঠিক। আমরা যদিও ব্রিটিশ ইংলিশটাকে বেশি অনুসরণ করি। এবার আসি ট্যাগ কোশ্চেনের সংজ্ঞা। ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেয়া এবং কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। তাহলে ট্যাগ কোশ্চেন শব্দের অর্থটা দাঁড়ায় জুড়ে দেয়া প্রশ্ন। বক্তার বক্তব্যের প্রতি সমর্থন পাওয়ার জন্য বাক্যের শেষে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। আমরা সাধারণত বলে থাকি যে কোনো বাংলা বাক্য অথবা ইংরেজি বাক্যের শেষে যে সমর্থন পাওয়ার জন্য শ্রোতার কাছ থেকে যে প্রশ্নটা জুড়ে দেওয়া হয় সেটি ট্যাগ কোশ্চেন। যেমন আমি বললাম বরফ পানিতে ভাসে, তাই নয় কি? তাই নয় কি শব্দটির মাধ্যমে আমি শ্রোতার সমর্থন পাওয়ার জন্য যে প্রশ্নটা করা হলো সেটি ট্যাগ কোশ্চেন। আমরা আরও বলতে পারি সে খুব ভালো ছেলে, তাই নয় কি? আমরা এখন দেখব ট্যাগ কোশ্চেন সাধারণত কিভাবে লেখা হয়। ট্যাগ কোশ্চেনের জন্য প্রথমে একটি সেন্টেন্স থাকবে বা স্টেটমেন্ট অথবা একটি সেন্টেন্স পর অবশ্যই একটি কমা থাকবে এবং পরবর্তী অংশে মূল ট্যাগ কোশ্চেনটাকে লিখতে হবে এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আমি এখানে একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল, তাই নয় কি? ডিডন্ট হি? শেষের যে প্রশ্নটা সেটাই ট্যাগ কোশ্চেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা এটাকে টেল কোশ্চেনও বলতে পারি, কারণ সাধারণত বাক্যের শেষে প্রশ্নটা থাকার কারণে আমরা সাধারণত এটাকে টেল কোশ্চেনও করার নিয়ম। ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমাদেরকে 4টি নিয়ম অবশ্যই অনুসরণ করতে হবে। 4টি নিয়মের মধ্যে প্রথমটি হচ্ছে, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে নেগেটিভ ট্যাগ করতে হবে এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে আমার ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। দ্বিতীয় নম্বরে ট্যাগ কোশ্চেন করার জন্য টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। তৃতীয় নম্বর, শেষে সর্বদা সাবজেক্টের প্রোনাউন বসে এবং চতুর্থ নম্বরে বাক্যের শেষে একটি নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসে। আমরা এই 4টি নিয়ম অনুসরণ করে একটা বাক্য ট্যাগ করার চেষ্টা করি। আমি এখানে একটি উদাহরণ লিখলাম, হি ইজ রিডিং, সে পড়িতেছে। এখন আমার প্রথম নিয়মে ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে নেগেটিভ ট্যাগ হয়, তারপরে আমার এখানে কোনো ধরনের নেগেটিভ শব্দ নেই, তাহলে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাহলে আমার ট্যাগ হবে নেগেটিভ। 2 নম্বর সূত্র, ট্যাগ কোশ্চেন করার জন্য টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। আমার এই সেন্টেন্সের মধ্যে যেহেতু সাহায্যকারী ভার্ব রয়েছে, হেল্পিং ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্ব, তাহলে আমি সেই অক্সিলিয়ারি ভার্ব দিয়েই এখানে ট্যাগ করব ইজ। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেহেতু আমি নেগেটিভ ট্যাগ করতে হবে ইজ নট। আমরা ইজ নটকে সংক্ষেপে ইজন্ট। শেষে সর্বদা সাবজেক্টের প্রোনাউন বসে। ডিয়ার ভিউয়ার্স, আমার এখানে সাবজেক্ট হি, সো আমার এখানে প্রোনাউন হিসেবে হি বসবে। যদি এখানে কোনো নাম থাকতো করিম ইজ রিডিং অথবা রহিম ইজ রিডিং, তাহলে নামের পরিবর্তে এখানে প্রোনাউন হি বসতো, তাহলে ইজন্ট হি, এটাই আনসার। তাহলে আমরা এই 4টি নিয়ম অবশ্যই জানতে হবে একটা ট্যাগ কোশ্চেন করার জন্য। শর্ট ফর্মস অফ নেগেটিভ ট্যাগ। সাধারণত আমরা ট্যাগ করার সময় অক্সিলিয়ারি ভার্বের সাথে নট বসিয়ে সেখানে ট্যাগ করতে হয়। অক্সিলিয়ারি ভার্বের সাথে নট বসিয়ে যে শর্ট ফর্মস অফ ট্যাগ, প্রথমে আসি এম নট যদি থাকে এইন্ট অথবা আর্নড, ইজ নট যদি থাকে তাহলে ইজন্ট,
অথবা ain't, আর নট থাকলে aren't, wasn't থাকলে wasn't, were not থাকলে weren't, have not থাকলে haven't, had not থাকলে hadn't, এবং do not থাকলে don't, dare not থাকলে daren't, need not থাকলে needn't, does not থাকলে doesn't, did not থাকলে didn't, shall not shan't, will not won't, cannot can't, could not couldn't, should not থাকলে shouldn't, এবং would not থাকলে wouldn't, must not might not থাকলে mightn't, এবং ought not থাকলে oughtn't ব্যবহার। উদাহরণের মাধ্যমে প্রত্যেকটা রুলস কিভাবে আমরা ট্যাগ কোশ্চেন করব তা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, এখানে আমরা ট্যাগ কোশ্চেন কি ব্যবহার করব? সাধারণত আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় 4টি নিয়মের কথা আমি পূর্বেই বলেছি। সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগটি হবে নেগেটিভ, সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ। 2 নম্বর সূত্র ছিল আমাদের সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে করব, আর যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে আমরা টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব নেব। এই পর্যায়ে হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব আমরা যেটাকে বলি নেই। তাহলে আমরা এখানে ডু, ডিড, ডাজ এই 3টির মধ্যে কোনটিকে নিয়ে আসব? ডু, ডিড এবং ডাজ। হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, আমাকে প্রথমেই দেখতে হবে সেন্টেন্সটি কোন টেন্সে আছে। হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, যেহেতু আমার ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে সেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে সেহেতু এটা প্রেজেন্ট টেন্স। হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, তাহলে আমার ডু অথবা ডাজের মধ্যে যে কোনো একটা হবে। ভার্বের সাথে আমি দেখছি এস যুক্ত, তার মানে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু আমাকে ডাজটা নিয়ে আসতে হবে। ডাজ, সেন্টেন্সটিতে কোনো নেগেটিভ ফর্ম নেই, নেগেটিভ শব্দও নেই, তাই আমরা নেগেটিভ ট্যাগ করতে হবে ডাজন্ট। এবং সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্টটা হচ্ছে হি, আমাদেরকে ট্যাগ করার সময় সাবজেক্ট হিসেবে হি বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। ঠিক একইভাবে আমরা যদি পরবর্তীটাতে আসি, হি হেল্পড দ্য পুয়ার, এখানে হি হেল্পড দ্য পুয়ার এটি কোন টেন্সের? আগেরটি ছিল আমার প্রেজেন্ট টেন্স, কিন্তু এটি হেল্পড পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স যেহেতু আমি অবশ্যই ডু এবং ডাজ এখানে বসবে না। ডিড পাস্ট টেন্সে হলে আমরা জানি যে ডিড বসাতে হয়, যেহেতু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই সেহেতু আমাকে ডিডটা নিয়ে আসতে হবে। এবং এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেহেতু আমি ডিডের সাথে একটা নট নিয়ে আসবো, ডিডন্ট, এবং সাবজেক্ট হিসেবে এখানে আছে হি, সেহেতু এখানেও হি বসে গেল। তাহলে হি হেল্পড দ্য পুয়ার, ডিডন্ট হি। আমরা তৃতীয় উদাহরণে যদি দেখি একই রুলসের, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, তাহলে এই সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং এখানে কোনো ধরনের অক্সিলিয়ারি ভার্ব নেই। এটা প্রিন্সিপাল ভার্ব, এটা কিন্তু এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে নেই। তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে সেহেতু আমাকে ডু এবং ডাজের মধ্যে নিয়ে আসতে হবে, যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নয়। যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকতো তাহলে অবশ্যই এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকতো। আপনারা অবশ্যই দেখবেন যদি ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হয় এবং সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অবশ্যই হবে, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হলে অবশ্যই আমি ডাজটাকে নিয়ে আসবো। যেহেতু ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস নেই সেহেতু এখানে ডুটা আসবে, এবং এখানে কোনো নট নেই, ডু এর সাথে ডু নটকে আমরা সংক্ষেপে ফর্মে লিখবো ডোন্ট, এবং সাবজেক্ট এখানে আছে আই, সেহেতু ট্যাগের সাবজেক্ট হবে আই, ডোন্ট আই। এবার আমরা আরো একটি নিয়মে চলে যাই, একটা ভিন্ন রকম নিয়ম। আমরা প্রথমে উদাহরণের দিকে একটু লক্ষ্য করি। এভরিওয়ান গোজ দেয়ার, সবাই সেখানে যায়। এভরিওয়ান গোজ দেয়ার, আমাকে দেখতে হবে, প্রথমেই দেখতে হবে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ কিনা। হ্যাঁ, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এখানে কোনো নট নাই। দ্বিতীয়তে দেখতে হবে এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্বও
নেই। সো আমাকে ডু ডিড ডাজ এর মধ্যে যে কোনো একটা শব্দ এখানে আনতে হবে। এখানে সাবজেক্ট এভরিওয়ান। ডিয়ার ভিউয়ার্স, আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, আমাদেরকে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট অবশ্যই সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী দিতে হবে। এভরিওয়ান সাবজেক্টটি প্লুরাল, কিন্তু এখানে ভার্বটা সিঙ্গুলার। আমরা আগের নিয়মে যেহেতু দেখেছিলাম এবং বলেছি যে ভার্বের সাথে অ্যাজ থাকলে, অ্যাজ বা ইয়েস থাকলে ডাজন্ট হয়, কিন্তু এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকার পরেও আমরা এখানে ডাজ ব্যবহার করব না। এটার কারণ হচ্ছে এভরিওয়ান প্লুরাল, সাবজেক্টটা এখানে প্লুরাল কিন্তু ভার্বটা এখানে সিঙ্গুলার। তা আমরা সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ট্যাগ করতে হবে। সাবজেক্টটা যেহেতু প্লুরাল, এভরিওয়ান থাকলে সাধারণত দে বসে। আমাদের নিয়মটা আমরা একটু লক্ষ্য করি। এভরিবডি এভরিওয়ান, নোবডি নান, সামবডি সামওয়ান, এগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ট্যাগ করার সময় সাবজেক্ট হিসেবে দে বসবে। তাহলে দের সাথে কখনোই ডাজ হয় না, ডু। সো সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ, ডু এর সাথে আমরা নট বসাবো, যেহেতু নেগেটিভ করতে হবে ডোন্ট, এবং সাবজেক্ট হিসেবে দে। তাহলে আমার আনসার হবে ডোন্ট দে। একই নিয়মের পরবর্তী সেন্টেন্স, সামওয়ান উইল গো দেয়ার। সামওয়ান সাবজেক্ট হিসেবে প্লুরাল, এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে উইল দেয়া আছে। যেহেতু এখানে অক্সিলিয়ারি ভার্ব দেয়া আছে সেহেতু আমাকে ডু ডিড ডাজ আনার কোনো দরকার নেই, সেহেতু আমি উইল দিয়ে ব্যবহার করব। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাহলে উইলের সাথে আমি নট, ওন্ড, সংক্ষেপ ফর্ম হচ্ছে ওন্ড, সাবজেক্ট দে, ওন্ড দে। আশা করি এটা খুব সহজে তোমরা আয়ত্ত করতে পারবে। তৃতীয় নম্বর রুলে আমরা আসি। তৃতীয় নম্বর রুলের এক্সাম্পল হিসেবে আমরা লিখলাম সামথিং ওয়াজ হ্যাপেন। এই সেন্টেন্সের মধ্যে সামথিং ওয়াজ হ্যাপেন, প্রথম কথা হচ্ছে আমার সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ কিনা। হ্যাঁ, আমার সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, সেটা আমার ট্যাগ হবে নেগেটিভ। দ্বিতীয় কথা, আমার সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। হ্যাঁ, আমার সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্বও আছে। সো আমাকে রুলসে যেতে হবে যে রুলস কি বলে। দেখুন, সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ট্যাগ করার সময় অবশ্যই সাবজেক্ট হিসেবে ইট বসবে। সামথিং কোনো কিছু, কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, সেহেতু এখানে সাবজেক্ট হিসেবে ইট বসবে। সামথিং ওয়াজ হ্যাপেন, কিছু ঘটেছিল। ওয়াজ এবং সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ, ওয়াজ নট, ওয়াজন্ট, শর্ট ফর্মে আমরা বলবো ওয়াজন্ট, এবং সাবজেক্ট হিসেবে যেহেতু ইট, ওয়াজন্ট ইট। পরবর্তী উদাহরণ একই নিয়মের, নাথিং ইজ পসিবল। নাথিং ইজ পসিবল, কোনো কিছুই সম্ভব নয়। এই ক্ষেত্রে ইজ, আমরা ইজ বসালাম। নাথিং শব্দটি নেগেটিভ শব্দ, নেগেটিভ শব্দ হওয়ার কারণে আমরা এখানে নট বসাবো না। আমরা পরবর্তী রুলসে আলোচনা করব। এই ধরনের নেগেটিভ কিছু শব্দ আছে, যেই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা সেখানে নেগেটিভ ট্যাগ করব না। তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ, এবং সাবজেক্ট হিসেবে যেহেতু আমার ইট হবে, ইজ ইট। আনসার হবে ইজ ইট। Viewers, today I have tried my level best to give you some rules of tag question. In my next video, I'll try my level best to give you some other rules of tag question. Please be with me and keep you valuable support. Till then, stay well, stay safe. Thank you everyone.